হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হচ্ছে মাই পেজ ইন দ্য 90s। হয়তো নামটা আপনারা আগেই শুনেছেন। ড্রামাটি এখন ট্রেন্ডে চলছে অ্যান্ড আমার ড্রামাটি দেখে অনেক বেশি ভালো লেগেছে। আমি আর আগে কখনো এমন ড্রামা এক্সপ্লেন করিনি। ড্রামাটি অনেক বেশি সুন্দর। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এইভাবেই নতুন নতুন ড্রামা আপনারা দেখতে পারেন। আপনারা ভিডিওতে দেখেন বাট ভিডিওতে লাইক বা কমেন্ট করেন না। আমি অনেক কষ্টে ভিডিও বানাই, তাই আমার রিকোয়েস্ট, প্লিজ যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখি। সে অফিস যাচ্ছিল অ্যান্ড তার কানে ইয়ারফোন ছিল, যার দ্বারা সে একটি নোবেল শুনছিল। অ্যান্ড এই নোবেলে মেল ক্যারেক্টারের বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল একদমই তার বসের মতো ছিল। আর এখানেই আমরা এই ড্রামার মেল লিডকে দেখি যে অনেক বেশি হ্যান্ডসাম অ্যান্ড রিচ ছিল। অ্যান্ড তারা দুজনেই লিফটে প্রবেশ করে অ্যান্ড তারা একই টাইমে আলাদা আলাদা লিফটে উপরে যাচ্ছিল। অ্যান্ড এখানে আমাদের মেল লিড ফিমেল লিডকে দেখছিল। নেক্সট সিনে আমরা এই ড্রামার হিরো হাইমিংকে দেখি। সে এক কোম্পানিতে এসেছিল তাদের প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য। অ্যান্ড ওই কোম্পানির মালিক লাইভ স্ট্রিমিং গার্লদের ব্যাপারে কথা বলছিল যে তাদের কাছে টপ লাইভ স্ট্রিমিং গার্ল আছে। কোম্পানি ওনার হাইমিংকে বলে, আপনি কি কোনো লাইভ স্ট্রিমিং দেখতে চান? সে ইয়েস বলে। তাই আজকে লাইভ স্ট্রিমিং তারা চালিয়ে দেয়। আর যেখানে হিরোইন হুয়ানা আজকে লাইভ স্ট্রিমিং করছিল আর যা হাইমিং চুপচাপ দেখছিল। হুয়ানা এখানে লাইভ স্ট্রিমিংয়ে বলে, ভালোবাসা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় যা আমাদের লাইফে বাকি জিনিস। তাই ভালোবাসার জন্য টাইম দেওয়া আমার ওয়েস্ট মনে হয়। অপোজিট গার্ল বলে, তুমি তো কখনো রিলেশনশিপেই যাওনি, তাহলে তাই ভালোবাসা নিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স আছে যে তুমি এমন কথা বলছো? যা শুনে হুয়ানা বলে, হ্যাঁ এটা হতে পারে, কখনো আমি রিলেশনশিপে যাইনি, বাট আমার ফ্রেন্ড সার্কেলে আমি সবাইকে দেখেছি তারা বেশিরভাগ টাইমে অশান্তি থাকে নিজেদের ঝামেলা নিয়ে। কখনো তাদের মধ্যে ব্রেকআপ হয়, আবার কখনো ক্যাশ আপ হয়ে যায়, কখনো তাদের মধ্যে ঝামেলা হয়, আবার কখনো মিষ্টি মিষ্টি কথা। এই তারা কনফিউজ হয়ে থাকে যে তারা কি করবে। তাই আমার মনে হয় এত অশান্তির মধ্যে থাকার থেকে সিঙ্গেল থাকাই বেস্ট। অপোজিট গার্ল বলে, তোমার এমনটা মনে হয় কারণ তুমি জানোই না যে ভালোবাসা আসলে কি দরকার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট, আর যা অর্জন করতে বহু মাস লেগে যায় আর তারপরে একটি ভালো রিলেশন শুরু হয়। অ্যাকচুয়ালি হুয়ানা যেই নোবেলের ব্যাপারে লাইভ স্ট্রিমিং করছিল, এখানে থাকা মেন ফিমেল লিডের সাথে অনেকবারই চিট হয়েছে। আর এমনিতেও আমাদের হিরোইনের কাছে লাভ এতটা ইম্পর্টেন্ট নয়, তাই সে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছিল। তার কাছে ভালোবাসা মানে গরমে পাওয়া এসির মতো, থাকে তো ঠিক নয় তো পাখাতেও কাজ চলে যাবে। আর এই লাইভ স্ট্রিমিং দেখে তো এই কোম্পানি ওনার একটু ঘাবড়ে যায় আর ভাবে যদি এমনটাই চলতে থাকে তাহলে হাইমিং কখনো তাদের কোম্পানি কিনবেই না। তাই সেই ইশারাতেই হুয়ানার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলে। আর যা বন্ধ করা মাত্রই হুয়ানা রেগে বাইরে আসে অ্যান্ড তার বসকে কোশ্চেন করা শুরু করে যে বস, আজ আমি কোনো ভুলই করিনি, তাহলে আপনি এমনটা কেন করলেন? তার মাথা এত গরম হয়ে গিয়েছিল সে দেখেইনি যে সাইডে হাইমিং বসে আছে। তার বস জ্যাং বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি মিটিংয়ে আছি অ্যান্ড ক্লায়েন্ট আছে এখানে, তাই তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না। না একবার তার দিকে দেখে আর তার বসকে বলে, ঠিক আছে বস, বাট আপনি এটা বলুন যে আপনি এমনটা কেন করলেন? আজ তো আমি কোনো ভুলই করিনি, আমি তো সেটাই বলছিলাম যে নোবেলে আছে। আর সাইডে বসে থাকা হাইমিং তাকে দেখে স্মাইল করছিল। এখানে বস, আপনার কি মনে হয় না ওই মেয়েটি যে একটি ছেলের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করে যাচ্ছে, বাট তাও তার বয়ফ্রেন্ডের ভাও শেষই হচ্ছে না? যদি এমন চলতে থাকে তাহলে সে একদিন নিজেকে শেষই করে ফেলবে। তার বস বলে, ঠিক আছে এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারি, তুমি দেখতে পাচ্ছ না আমি এখন মিটিংয়ে আছি, তাই তুমি এখন এখান থেকে যাও। হুয়ানা বলে, ঠিক আছে বস, বাট আমি চাই আপনি আমার লাইভ স্ট্রিমিং আবার শুরু করুন, নয়তো আমি এই জব থেকে রিজাইন দিয়ে দেবো। যা শুনে তার বসের একটু রাগ হয় অ্যান্ড সে অবাক হয়। তখনই হাইমিং তার নাম ধরে ডাকে অ্যান্ড তাকে বলে, তুমি কি আর একটি নোবেলের উপর লাইভ স্ট্রিমিং করতে পারবে? সে বলে, হ্যাঁ, বাট আপনি কে? তার বস বলে, ইনি আমাদের কোম্পানিটি কিনতে চলেছেন। হাইমিং তাকে আবার বলে, তোমার কি মনে হয়, তোমার কি সত্যিই মনে হয় এই নোবেলে যত ছেলের কথা বলা হয়েছে তারা ভালোবাসার যোগ্য নয়? হুয়ানা বলে, যদি আমার বস আমার লাইভ স্ট্রিমিং কন্টিনিউ করার সুযোগ দেয় তাহলে আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, যখন কি হাইমি এখনও তাকেই দেখে যাচ্ছিল। এরপর হুয়ানা তার লাইভ স্ট্রিমিংয়ে একটি গ্যাজেটের ব্যাপারে বলছিল, যার দ্বারা পুরোনো টাইমে মানুষরা একে অপরকে মেসেজ করতো। অ্যান্ড হুয়ানা তার লাইভ স্ট্রিমিংয়ে এটার ব্যাপারেই বলছিল অ্যান্ড তখনকার মোবাইলের ব্যাপারে। তখন লাইভ স্ট্রিমিংয়ে পাবলিক কমেন্ট করতে শুরু করে দেয় যে তোমাকে তো ওই নোবেলের মেন ফিমেল ক্যারেক্টার হওয়ার দরকার ছিল, তোমার ওপর তোমাকে এই জবটি শ্যুট করছে না, নয়তো তোমার কোনো অ্যাক্টর হওয়ার দরকার ছিল। যা শুনে হুয়ানা বলে,
এটা হতে পারে না, কারণ আমি একটি সাধারণ মেয়ে। হ্যাঁ, এটা ঠিক। এই নোবেলে যে মেয়েটির কথা বলা হয়েছে তার আর আমার নাম শুধুমাত্র এক, নয়তো আমাদের মধ্যে আর কোনো মিলই নেই, আমরা একদমই আলাদা। এরপর সে তার সামনে রাখা একটি টয়ের ব্যাপারে বলতে শুরু করে দেয় যে এটা অনেক বেশি ডিফারেন্ট, এটা কোনো সাধারণ মানুষ বানাতে পারে না, শুধুমাত্র একটি জিনিয়াস মাইন্ড ছাড়া। আর তখনই হোয়ানা অকওয়ার্ড ফিল করে অ্যান্ড তার মনে হচ্ছিল যেন তার মাথা যন্ত্রণায় ফিরে যাচ্ছে অ্যান্ড তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। আর দেখতে দেখতেই সে অজ্ঞান হয়ে সোফাতে পড়ে যায় অ্যান্ড তার হাত থেকে ওই টয়টি নিচে পড়ে ভেঙে যায়, আর যা থেকে একটি অদ্ভুত ধরনের লাইট বের হয়। নেক্সট সিনে আমরা হোয়ানাকে এক জায়গায় দেখি অ্যান্ড যখন তার চোখ খুলে সে বুঝতে পারছিল না যে সে কোথায় আছে, বাট তার সামনে ওই টয়টি পড়েছিল যা ভেঙে গিয়েছিল অ্যান্ড সে উঠে আশেপাশে জায়গা দেখতে শুরু করে দেয়। তখনই কেউ পেছন থেকে তাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো না আজ সানডে, তাই মিউজিয়াম তো বন্ধ। আর আমরা দেখতে পাই যে এই মানুষটি আর কেউ নয়, আমাদের হিরো হাইমিং ছিল। হরে তাকে জিজ্ঞাসা করে, আপনি কে অ্যান্ড আপনার জন্যই আমার এই অবস্থা। জানি না আমার মাথা কেন এত যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আপনি কি বলতে পারেন? জানি না আমার এত ডিজিনেস কেন ফিল হচ্ছে। ওই ছেলেটি বলে, এটা 1999, তাই আপনার জন্য ভালো হবে যে আপনি ভেবেচিন্তে কথা বলুন। আর আমি আপনাকে আগেই বলেছি যে আজ সানডে, তাই আজ মিউজিয়াম বন্ধ, তাই আপনাকে এখন এখান থেকে যেতে হবে। হোয়ানা এটা জেনে অনেক বেশি অবাক হয় যে এটি 1999 চলছে। সে তাকে জিজ্ঞাসাও করে যে আপনি কি বলতে চাইছেন, বাট সে সেখান থেকে চলে যাচ্ছিল যখন কি এই মিউজিয়ামের গার্ড এসে তাকে বলে, তুমি এখানে কি করে এলে? যখন চলে এসেছো তাহলে টিকিটের টাকা তোমায় দিতে হবে। মনে বলে, তুমি কে আর আমি তোমাকে টাকা কেনই বা দেবো? তখনই সেখানে একটি মেয়ে দৌড়ে আসে অ্যান্ড তাকে বলে, তুমি ঠিক আছো তো? আর আমরা জানতে পারি এই মেয়েটি নাকি তার ফ্রেন্ড অ্যান্ড তার নাম ম্যাং। যখন কি হোয়ানা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? ওই মেয়েটি অবাক হয়ে বলে, তোমার কি কিছু হয়েছে? তুমি আমাকে চিনতে কেন পারছো না? যখন কি হোয়ানার মনে পড়ে যে আমি তো লাইভ স্ট্রিমিং করছিলাম, এটা আমি কোথায় চলে এলাম। হ্যাঁ, সে বাইরে চলে যায়। ওই ছেলেটিও তার পেছনে যেতে চাইছিল, বাট ম্যাং তাকে আটকে বলে, আমি তার টিকিটের টাকা দিচ্ছি। আর এদিকে যখন হোয়ানা বাইরে আসে, সিস্টেমের তরফ থেকে তাকে ওয়েলকাম জানানো হয় যে এখন থেকে এই নোবেলের মেন ফিমেল লিড তুমি। যা দেখে তো তার বিশ্বাসই হচ্ছিল না অ্যান্ড তার মনে হচ্ছিল সে অসুস্থ, নয়তো সে কোনো স্বপ্ন দেখছে। এটা ভেবে চিন্তিত ছিল। তখনই তার পকেটে কিছু ভাইব্রেট হয় অ্যান্ড সে যখন পকেট থেকে হাত বের করে, তার হাতে ওই পেজারটি ছিল যার ব্যাপারে সে আজকে লাইভ স্ট্রিমিংয়ে পাবলিককে বলছিল। অ্যান্ড ওই গ্যাজেটে একটি মেসেজ আসে যাতে লেখা ছিল, নোবেলের ফিমেল লিড হওয়ার দরুন আপনাকে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে। যা দেখে হোয়ানা অনেক বেশি অবাক হয় অ্যান্ড সে বুঝতেই পারছিল না এইসব কি হচ্ছে। তার তো বিশ্বাসই হচ্ছিল না, সেই জন্য সে সিস্টেমকে জিজ্ঞাসা করা শুরু করে দেয় যে আপনি কি বলছেন? আপনি কি ওই ওল্ড নোবেলের ব্যাপারে কথা বলছেন? আর এখন ওই নোবেলের মেন ফিমেল লিড আমি। আর তার এই কথার উত্তরে ওই গ্যাজেটে ইয়েস লেখা আছে, যা দেখে অবাক হয়, কারণ সত্যি এটা বিশ্বাসযোগ্য ছিল না অ্যান্ড কিছু বুঝতে পারছিল না অ্যান্ড সে তার মাথা দেওয়ালে মারে। আর আমরা বাইরে ওই ছেলেটিকে দেখি। বাই দ্য ওয়ে গাইস, আপনারা তো জানেন যে এই ছেলেটি হচ্ছে এই ড্রামার মেন লিড, বাট এই নোবেলের তার নাম হচ্ছে মিস্টার কাও। এখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে সে ভিতরে কিছু হয়েছিল, বাট সে বলে না, কোনো এক পাগল উল্টোপাল্টা বকছিল, তাই এখন চলো আমরা যাই। আর আমরা ভেতরে হোয়াটাকে দেখি, তার মাথায় লাগার কারণে সে বসেছিল অ্যান্ড তখনই তার ফ্রেন্ড আসে আর তাকে বলে, তুমি ঠিক আছো? বাট হোয়ানা বলে, হ্যাঁ, বাট তুমি কি আমার একটা হেল্প করতে পারবে? তুমি কি বলতে পারবে আমি এখন কোথায় আছি? বাট তার ফ্রেন্ড যে কিছু বুঝতেই পারছিল না, সে তাকে বারবার একই কথা বলে যাচ্ছিল যে তুমি কি ঠিক আছো? হোয়ানা বিরক্ত হয়ে বলে, আমি বললাম তো আমি ঠিক আছি, তুমি কি বুঝতে পারছো না? আর তুমি একই কথা কেন বারবার জিজ্ঞাসা করছো? তুমি কি এই একটা লাইন ছাড়া আর কিছু জানো না? বাই দ্য ওয়ে, তুমি কি বলতে পারো তোমার নাম কি? বাট ম্যাং এখনো কিছু বুঝতে পারছিল না। হোয়ানা বলে, ওকে বোঝো, যেমন আমার নাম লিন হোয়ানা, ঠিক তেমনই তোমার নামটা কি? ম্যাং বলে, আমার নাম ম্যাং। যা শুনে হোয়ানার মনে পড়ে যে নোবেলে ম্যাং নামের মেয়েটি একটি ধনী পরিবারের মেয়ে আর সে হোয়ানার ফ্রেন্ড ছিল। আর তাকে বলে, তুমি তো হোয়ানার ছোটবেলাকার ফ্রেন্ড, তাই না? যা শুনে ম্যাং ভাবে, থ্যাংক গড তার সব কিছু মনে আছে। আর সে বলে, থ্যাংক গড তোমার আমাকে মনে আছে। হোয়ানা বলে, আমাদেরকে তাড়াতাড়ি করে ক্লু খুঁজতে হবে যার দ্বারা আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে পারবো। তখনই ফ্রেজার ভাইব্রেট হয়ে ওঠে আর সে দেখে একটি মেসেজ এসেছে যাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন, আপনার ফার্স্ট বিব্রেক আপনি রিসিভ করে নিয়েছেন। তার মানে ফার্স্ট বিব্রেক আর কেউ নয়, ম্যাং ছিল। আর প্রেজারে এটাও মেসেজ আছে যে তোমাকে ওসিয়া যাওকে 10,000
সেন্ড করতে হবে। সে বুঝতে পারে না যে এই ছেলেটিকে, আর তখনই তার মনে আসে যে নোবেলে ওসিয়া যাও তো ফিমেল লিডের বয়ফ্রেন্ড ছিল যে অনেক বেশি খারাপ, অ্যান্ড সে সিস্টেমকে জিজ্ঞাসা করা শুরু করে দেয় যে ফিমেল লিড কি নোবেলে থাকা অন্য কোনো ছেলেকে পছন্দ করতে পারে না, কারণ আমার অ্যাকর্ডিং এই ছেলেটি তার জন্য ঠিক নয়। সিস্টেম তাকে জানায় আপনি আপনার ইচ্ছে মতো এখানে কারোর ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন না, আর নাই কারোর সম্পর্ক। আর তাকে নোবেলের রুলস বোঝায় যে আপনাকে 5টি চান্স দেওয়া হবে, যদি আপনি এই 5টি চান্সই মিস করে দেন তাহলে তোমাকে এই গেম থেকে বের করে দেওয়া হবে। যা শুনে তো হোয়ানা চেঁচিয়ে ওঠে অ্যান্ড বলে এমন এমন কোন জিনিয়াস ব্যক্তি আছে যে এমন রুলস বানিয়েছে। আর সে পেছনে দাঁড়িয়ে থাকা ম্যাংকে বলে আমি তোমাদের এই দুনিয়া নয়, আমি অন্য দুনিয়া থেকে এখানে এসেছি। আর তখনই সিস্টেমের তরফ থেকে আবার আওয়াজ শোনা যায় যে আপনি আপনার একটি চান্স মিস করে ফেললেন, আর সময় এসে পিছিয়ে যায়। আবারও সেখান থেকে শুরু হয় যখন সে তার মাথা দেয়ালে মেরেছিল অ্যান্ড ম্যাং তার কাছে দৌড়ে এসেছিল আর তাকে আবারও জিজ্ঞাসা করা শুরু করে দেয় তুমি কি ঠিক আছো, যখন কি ম্যাং তো অনেক বেশি বিরক্ত হয়ে তাকে বলে তুমি একটু চুপ থাকো, আমাকে সিস্টেমের সাথে কথা বলতে দাও। অ্যান্ড সে অনেক রেগে বলে তোমরা কারা অ্যান্ড আমাকে এখানে কেনই নিয়ে এসেছো, আমি একটি মানুষ, কোনো রোবট নই, তাই আমার ইচ্ছে মতো আমি যে কোনো কাজ করতে পারি। অ্যান্ড পেজের দিকে আবারও আওয়াজ আসে যে আপনি এমন কথা বলতে পারেন না, তাই আবারও টাইম রিভার্স হবে। আবারও ওখান থেকে স্টার্ট হয় যেখানে তার মাথা দেয়ালে লেগেছিল, আর আবারও ম্যাং তার কাছে দৌড়ে আসে। বাট ওয়ানা বলে তুমি একটু চুপ থাকো, আমি জানি তুমি আমার ফ্রেন্ড ম্যাং, তাই আমাকে সিস্টেমের সাথে কথা বলতে দাও। দুইবার মাথায় লাগার পরও ওয়ানা শুধরে না অ্যান্ড সিস্টেমকে বারবার কথা শোনাচ্ছিল অ্যান্ড জিজ্ঞাসা করছিল, সেই জন্য বারবার টাইম রিভার্স হচ্ছিল। আর এইভাবেই সে তার 5টি চান্স মিস করে ফেলে আর লাস্টে গেম ওভার হয়ে যায়। সিস্টেমকে বাধ্য হয়ে তাকে আবার একটি চান্স দিতে হয়, কারণ সে যেহেতু অন্য দুনিয়া থেকে এসেছে তাই সে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে এমনটা কি করে হতে পারে, সে কোনো নোবেলের দুনিয়ায় কি করে আসতে পারে। সিস্টেম তাকে জানায় আপনি নিজের ইচ্ছায় আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারবেন না, এটাতে দুজনের মত থাকা দরকার। হোয়ানা বলে ঠিক আছে, টাকা পাঠানোর পর এটাই আমার ফার্স্ট টার্গেট হবে, কারণ আমি এমন কোনো ছেলের সাথে রিলেশনশিপে থাকতে পারবো না যে এত বেশি খারাপ। আর তাকে এভাবে একা একা কথা বলতে দেখে ম্যাং তো এখানে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। সে তো ভেবেছিল হোয়ানা পাগলই হয়ে গিয়েছে, কারণ সে সিস্টেমের কোনো কথা শুনতে পাচ্ছিল না আর নাই বুঝতে পারছিল, কারণ সে তো এই দুনিয়ারই। অ্যান্ড তাকে বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হোয়ানা বলে আমাদেরকে হসপিটালে নয় বরং ব্যাংকে যেতে হবে, কারণ আমি ওশিয়া যাওকে টাকা পাঠাবো। নেক্সট সিনে আমরা মিস্টার গাওকে দেখি তিনি অফিসে যাচ্ছেন, আর এদিকে ম্যাং হোয়ানাকে নিজের বাসায় এনেছিল। তার বাসাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ডেকোরেট করা ছিল, বাইরে খুব বড় একটি গার্ডেন ছিল যা হোয়ানার খুব ভালো লেগেছিল। অ্যান্ড সে চুপচাপ এসে সোফাতে বসে পড়ে। এখানে ম্যাং তাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে, কারণ সকাল থেকে তুমি অদ্ভুত ব্যবহার করছো আর তুমি যা বলছো তা আমি কিছুই বুঝতে পারছি না। হোয়ানা তার মনোযোগ ঘোরানোর জন্য বলে তুমি কি আমার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসতে পারো, আমি অনেক বেশি উইকনেস ফিল করছি। আর যা নেওয়ার জন্য ম্যাঙ্গো কিচেনে চলে যায়। আর এখানে হোয়ানার কাছে আবারও পেজের মেসেজ আসে যেখানে কংগ্রাচুলেশন লেখা ছিল, কারণ সে ওসিয়াও যাওকে টাকা পাঠিয়ে দিয়েছিল। এরপর সিস্টেম তাকে তার আসল টাস্কের ব্যাপারে বলে যে তোমাকে মিস্টার গাও নামে এক ছেলেকে পটাতে হবে যাতে সেও তোমাকে ভালোবাসে, আর যতক্ষণ না তুমি এটা পারো ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে না। আর এটা চলাকালীন আমরা তার ফিলিংস ট্র্যাক করবো, যাকে সিপিআই বলা হয়। যত তাড়াতাড়ি তুমি তোমার এই টাস্কটা কমপ্লিট করবে তত তাড়াতাড়ি তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে। সে ফ্রেজারে মেসেজ করছিল, তখন এই ফ্রেজারে মেসেজ আসা বন্ধ হয়ে যায়। ম্যাং এসে তাকে জিজ্ঞাসা করে তোমার পেজারে কি এখনো মেসেজ আসছে, সে বলে হ্যাঁ এটা কাজ রিলেটেড। এখানে ম্যাং তাকে একটা ইনভিটেশন কার্ড দেয়, আর যা যখন সে চেক করছিল সেখানে মিস্টার গাওয়ের নাম লেখা দেখে সে তাকে জিজ্ঞাসা করে আমরা কি এই ইভেন্টে আজ যেতে পারি। আচ্ছা শুনি তার ফ্রেন্ড একটু অবাক হয়ে তাকে দেখে। এরপর আমরা তার দুজনকে ইভেন্টে দেখি। হোয়ানা ভালো করে জানতো যে আজ লিদা গ্রুপের গ্র্যান্ড ওপেনিং, আর এখানে মিস্টার গাও অবশ্যই আসবেন। এখানে আসা মাত্রই ম্যাং তাকে বলে তুমি এখানে একটু দাঁড়াও, কারণ আমার আরো কিছু ফ্রেন্ড এই ইভেন্টে এসেছে, আমি তাদের সাথে কথা বলে আসছি। হোয়ানা যেখানে একাই দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর স্টেজের তরফ থেকে আওয়াজ শোনা যায় যে ইভেন্ট শুরু হতে চলেছে। স্টেজের চারিপাশে লোকেরা ভিড় জমিয়েছিল অ্যান্ড এখানে মিস্টার গাওকে দেখে সমস্ত মেয়েরা যেন পাগলই হয়ে যাচ্ছিল। এটা বলে যে মিস্টার গাও অনেক বেশি হ্যান্ডসাম, আর মিস্টার গাওয়ের নাম শুনে তো
হোয়ানা তাড়াহুড়ো করে ওই স্টেজের দিকে ঘুরে দাঁড়ায় অ্যান্ড সেখানে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে জিজ্ঞাসা করে মিস্টার গাওকে। আর এখানে ওই মেয়ে মিস্টার গাওকে তো দেখায়, বাট এখানে হোয়ানার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কারণ সামনে আরো একটি কোট পরে থাকা ছেলে দাঁড়িয়েছিল আর হোয়ানা তাকে মিস্টার গাও ভেবে নেয়, কারণ ওই মুহূর্তে মিস্টার গাও ওই ছেলেটির পেছন থেকে স্টেজ থেকে নিচে নামছিল। এরপর আমাদেরকে পার্টির সিন দেখানো হয়, যেখানে হোয়ানার একটাই টার্গেট ছিল যে মিস্টার গাওকে পাঠানো, বাট আপনারা তো ভালো করে বুঝতে পারছেন সে মিস্টার গাও অন্য কাউকে ভেবে নিয়েছে, তাই সে ওই ছেলেটির কাছে গিয়ে হ্যান্ডশেক করে অ্যান্ড তাকে পটানোর চেষ্টা করে, আর এই ছেলেটিও তাকে ভাও দিচ্ছিল। এরপর হোয়ানা যখন ওয়াশরুমে যায় তার দেখা হয় আসল মিস্টার গাওয়ের সাথে, বাট সে তাকে বলে ওই দিন আমি একটা সামান্য টয় ভেঙে দিয়েছিলাম বলে আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। আচ্ছা, আপনিও কি আপনার দুনিয়া থেকে এই দুনিয়ায় চলে এসেছেন? কারণ তার ভালো করে মনে ছিল সেদিন যখন সে লাইভ স্ট্রিমিং করছিল তাদের কোম্পানি ঠিক এমনই একটি দেখতে লোক এসেছিল যে তাদের কোম্পানিকে কিনতে এসেছিল, বাট তার এই কথার মিস্টার গাও কিছু উত্তর দেয় না, কারণ সে কিছু বুঝতেই পারছিল না। তাই হোয়ানা বলে আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে তুমি এই দুনিয়ারই, অ্যান্ড তাকে 50 টাকা দিয়ে বলে তুমি কি আমার একটা হেল্প করতে পারবে। আসলে তার মনে হচ্ছিল মিস্টার গাও এখানকার ওয়েটার, অ্যান্ড তাকে বলে যখন আমি তোমার সামনে দিয়ে যাব তুমি আমার গায়ে পানি ফেলে দেবে, আর আমি গিয়ে পড়বো মিস্টার গাওয়ের উপর যিনি আমাকে ধরে নেবেন। আর এখানে আসল মিস্টার গাও রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি সে জানতে চাইছিল যে এই মেয়েটিকে আর তাকে পটানোর চেষ্টা বা কেনই করছে। নেক্সট সিনে আমরা হোয়ানাকে দেখি তার প্ল্যান অ্যাকর্ডিং সব কিছু রেডি ছিল, যে সামনে থেকে মিস্টার গাও এসে তাকে ধাক্কা দেবে অ্যান্ড সে গিয়ে পড়বে নকল মিস্টার গাওয়ের ওপর, বাট এখানে উল্টোটাই হয়ে যায়, কারণ ওই নকল মিস্টার গাও নিজেই পড়ে যাচ্ছিল, তাই তাকে তো অন্য কেউই সামলায়, আর হোয়ানা পড়ে যাওয়ার আগেই তাকে মিস্টার গাও বাঁচিয়ে নেয়। বাট এখানে হোয়ানা তার উপর রেগে যায় অ্যান্ড বলে তোমাকে যে কাজের জন্য আমি টাকা দিয়েছিলাম তুমি আমার সেই কাজ করনি, তাই আমার টাকা ফিরিয়ে দাও। বাট মিস্টার গাও তার এই কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। হোয়ানার অনেক রাগ হয়। নেক্সট সিনে আমরা দেখি সে আবারও চেষ্টা করে অ্যান্ড ওই ফেক মিস্টার গাওয়ের পাশে গিয়ে বসে পড়ে, আর এখানে সে জানতে পারে এই ছেলেটি আসল মিস্টার গাও নয়, কারণ তাকে এভাবে পটাতে দেখি ওই ছেলেটির ওয়াইফ সেখানে চলে এসেছিল। হোয়ানা অনেক বেশি লজ্জিত হয় অ্যান্ড তার খারাপও লাগে যে এতক্ষণ সে একটি বেকার ছেলের পেছনে টাইম নষ্ট করলো, তাই সে রেগে ওখান থেকে চলে আসে। আর ব্যাংক তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ব্যাংক তাকে জানায় কাল একজনের সাথে আমার ব্লাইন্ড ডেট ফিক্স করেছে আমার মম ডেট, তাই আমি চাই তুমি সেখানে গিয়ে যে কোনোভাবে এই ব্লাইন্ড ডেটটি ক্যান্সেল করে আসো। এরপর হোয়ানা যখন বাসায় যায় সে তার মম ডেটের ফটো দেখে, কারণ নবলে তার মম ডেটকে সে জানে না। আর নেক্সট ডে ম্যাংয়ের কথা মতো হোয়ানা ব্লাইন্ড ডেটে চলে আসে, আর কোইন্সিডেন্টলি ম্যাংয়ের ব্লাইন্ড ডেট হওয়ার ছিল মিস্টার গাওয়ের সাথে। আর যাকে দেখে হোয়ানা বলে আপনি আবারও এখানে? মিস্টার গাও বলে ওয়াই দ্য বে, তুমি কি জুম্যাং? হোয়ানা বলে হ্যাঁ আমি জুম্যাং, আর আমার সাথে আজ আপনার ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল। মনে হয় ভাগ্য আমাদেরকে বারবার মিলিয়ে দিচ্ছে। এরপর সে অদ্ভুত ধরনের বিহেভ করছিল যাতে মিস্টার গাও নিজে থেকে তাকে রিজেক্ট করে দেয়, কারণ ম্যাং তো এমনটাই চাইছিল, কারণ ম্যাং টিয়ান নামের একটি ছেলেকে অনেক পছন্দ করে। অ্যান্ড এখানে হোয়ানা তাকে বলে তুমি জানো আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তার বাচ্চার মা হতে চলেছি, এইসব জানার পরও কি তুমি আমাকে বিয়ে করতে চাইবে? মিস্টার গাও বলে আমার এইসবে কোনো সমস্যা নেই, আমি তোমাকে এভাবেই অ্যাকসেপ্ট করতে রাজি আছি। বাট হোয়ানা বলে আমার প্রবলেম আছে, কারণ আমার আপনাকে পছন্দ হয়নি, আমাদের কোনো ম্যাচই নেই, আর এখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে, তাই আমি যাচ্ছি, আর তুমি আমাকে ডিস্টার্ব করো না। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই মিস্টার গাওয়ের কাছে কারোর কল আসে। সে ফোনে বলে হ্যাঁ বলুন, আমি মিস্টার গাও বলছি। আর এটা শুনে তো হোয়ানা শকড হয়ে ঘুরে তাকায় অ্যান্ড বলে সে কি নিজেকে মিস্টার গাও বলে পরিচয় দিল? মনে হয় আমি আবারও ভুল করে ফেললাম, আমাকে তো তাকেই পটাতে হবে। আমি এত ভালো একটি সুযোগ হারালাম। অ্যান্ড দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে পটানোর চেষ্টা করে, বাট কথাই আছে না ন্যাড়া একবারই বেলতলা দিয়ে যায়। অ্যান্ড এখানে হোয়ানা বলে আমার তোমাকে অনেক বেশি ভালো লেগেছে, আমি কিছুক্ষণ আগে যা বললাম সব কিছুই মিথ্যে ছিল। বাট মিস্টার গাও বলে আমি আগে থেকেই জানতাম যে তুমি ম্যাং নয়, কারণ আমাদের এর আগে পার্টিতে দেখা হয়েছিল, আর আমি চাইবো এরপর থেকে যেন না আমাদের দেখা হয়। এটা বলে সে সেখান থেকে চলে যায়।
অ্যান্ড আবারও হোনার কাছে ওই পেজের মেসেজ আসে যে মিস্টার গাওয়ের তোমার প্রতি অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তাই যে কোনোভাবে তুমি তাকে পটাও, না হলে নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার কথা ভুলে যাও। হোনা বড় প্রবলেমে পড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে মিস্টার গাওকে কি করে পটাবে। এরপর সে নানান ট্রিক ইউজ করে অ্যান্ড মিস্টার গাও যেখানে যেখানে যাচ্ছিল সে সেখানে গিয়েই উদয় হচ্ছিল অ্যান্ড তাকে পটানোর চেষ্টা করছিল, বাট এভাবে কোনো কাজই হচ্ছিল না। এরপর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল সামনে একটি খরগোশকে পড়ে থাকতে দেখে সে সেটা তুলে নেয়, কারণ ওই দিন যখন সে লাইভ স্ট্রিমিং করছিল তার বিপরীতে থাকা মেয়েটি বলেছিল ছেলেরা ওইসব মেয়েদের একটু বেশি পছন্দ করে যারা নিজেদের পেট পালতে অনেক বেশি পছন্দ করে। তাই সে এই খরগোশটিকে নিয়ে সোজা চলে যায় মিস্টার গাওয়ের কাছে অ্যান্ড ওই খরগোশটিকে আদর করে বলে, দেখো এই খরগোশটা কত কিউট, আমার এমন পেট পালতে অনেক বেশি ভালো লাগে, দেখো এটা কত কিউট তাই না। অ্যান্ড তার দিকে ওই খরগোশটি এগিয়ে দেয়, বাট সে জানতো না মিস্টার গাওয়ের খরগোশে অ্যালার্জি আছে। অ্যান্ড এখানে মিস্টার গাওয়ের হাতি চলে আসে। সে তাড়াতাড়ি করে ওই খরগোশটিকে নিজের জ্যাকেটের মধ্যে ভরে নেয় অ্যান্ড তাকে একটি টিস্যু দেয়, বাট মিস্টার গাও যখন ওই টিস্যুটি খুলে সেটা কোনো টিস্যু নয় বরং একটি প্যাড ছিল, যা দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা তোমার টিস্যু। আর যা দেখে হওয়ানাও অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না যে তার পকেটে এটা কি করে এলো। মিস্টার গাও ওই প্যাড দিয়ে তাকে ফিরিয়ে বলে, যতবার আমার তোমার সাথে দেখা হয়েছে বড় প্রবলেমে পড়ে গিয়েছি, তাই আমি চাই না তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হোক। অ্যান্ড সেখান থেকে চলে যায়। যখন কি হয় না চিল্লিয়ে বলছিল আমিও জানি না যে এটি আমার পকেটে কি করে এলো। এরপর সিস্টেমের তরফ থেকে আওয়াজ শোনা যায় যে এটা আমি তোমার পকেটে রেখেছিলাম। অ্যাকচুয়ালি সিস্টেমের কাছে কিছু অলৌকিক শক্তি ছিল যার দ্বারা সে নোবেলে থাকা যে কোনো জিনিসের পরিবর্তন করতে পারতো। হোয়ানা অনেক বেশি রেগে যায়, আর তার থেকেও বেশি রেগে গিয়েছিল হোয়ানার উপর মিস্টার গাও। অ্যান্ড সে ভাবছিল এই মেয়েটির সাথে আমার যতবার দেখা হয়েছে ততবার আমি প্রবলেমে পড়ে গিয়েছি, বাট সে যেই প্যাডটি দিয়েছিল তা অনেক বেশি সফট ছিল। এরপর আমরা মিস্টার গাওকে মলে দেখি যেখানে সে স্যানিটারি প্যাড বাই করছিল। অ্যাকচুয়ালি সে যেই কোম্পানির সিইও সেই কোম্পানি স্যানিটারি প্যাড রিপ্রোডাকশন করে। অন্যদিকে হোয়ানা যাকে সিস্টেমের তরফ থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল বাথরুম পরিষ্কার করা, কারণ সে এখনো মিস্টার গাওকে পড়াতে পারেনি। আর হোয়ানার এখানে অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে সিস্টেমকে অনেক গালিগালাজও করে। আর এভাবেই যদি সে মিস্টার গাওকে পড়াতে অসফল হতে থাকে তাহলে সিস্টেমের তরফ থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, বাট সে এখন কি বা করতে পারতো, তাই তাকে বাধ্য হয়ে বাথরুম ক্লিন করতে হয়। অ্যান্ড সে ক্লান্ত হয়ে এখানে বসে পড়ে অ্যান্ড ভাবে যাই হয়ে যাক না কেন আমি এবার মিস্টার গাওকে পটিয়ে ছাড়বো। এরপর সিস্টেম তাকে একটি নতুন টাস্ক দেয় যে লিদাও কোম্পানিতে তোমাকে যে কোনোভাবে জব পেতে হবে। আর যখন সে জবের জন্য অ্যাপ্লাই করে ওই সিভিটি যায় মিস্টার গাওয়ের কাছে, আর তা দেখে সে ভাবে এই মেয়েটি আসলে চায়টা কি, আমি নিজে দেখে তার ইন্টারভিউ নিতে চাই। এরপর যখন হোয়ানা ইন্টারভিউ দিতে যায় সেখানে মিস্টার গাও তার ইন্টারভিউ নেয় অ্যান্ড তাকে বলে যতবার আমার তোমার সাথে দেখা হয়েছে আমি ট্রাভেলেই পড়েছি, তাই আমি তোমার মতো মেয়েকে আমার কোম্পানিতে জব কখনোই দেবো না। অ্যান্ড তাকে রিজেক্ট করে দেয়। হোয়ানা অনেক বেশি স্যাড হয়ে যায়, এই জন্য নয় যে মিস্টার গাও তাকে রিজেক্ট করেছে, বরং এই জন্য যে যদি এভাবেই চলতে থাকে তাহলে কখনোই সে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে না। অ্যান্ড সে নিজের লাজ লজ্জার মাথাকে আবারও মিস্টার গাওয়ের কেবিনে পৌঁছে যায় অ্যান্ড ওনাকে রিকোয়েস্ট করে যে স্যার আমার এই জবটির অনেক দরকার আছে, তাই প্লিজ এটা আমাকে দিয়ে দিন। মিস্টার গাও বলে আচ্ছা তাহলে এটা বলো যে তোমার এই জবটি কেন দরকার, তুমি কি সত্যি টাকা কামাতে চাও নাকি তোমার মোটিভ অন্য কিছু। হোয়ানা বলে অবভিয়াসলি টাকা কামানোর জন্য, আর কি মোটিভ হতে পারে। মিস্টার গাও বলে এবার তাও তোমাকে এই জবটা আমরা দিচ্ছি না। বাই দ্য ওয়ে কাল তুমি যে প্যাডটি আমাকে দিয়েছিলে ওটা কোন ব্র্যান্ডের ছিল। হোয়ানা বলে কেন আপনার কি সেটা এখন দরকার, ওকে দেখছি মনে হয় আমার ব্যাগই আছে। আর যখন সে ব্যাগ চেক করে ব্যাগে তো প্যাড ছিলই না, তাই সে উল্টে মিস্টার গাওকে একটি প্যাড চায়, যা শুনে মিস্টার গাও একটু অবাক হয়। এরপর হোয়ানা কেবিনের বাইরে গিয়ে সেখানে থাকা এমপ্লয়ীদের প্যাড চাইছিল, আর যা শোনা মাত্রই ওখানে এমপ্লয়ীরা একটু লজ্জায় পড়ে যায়, কারণ এটা 1999 ছিল আর এই সময় পিরিয়ডসের ব্যাপারে যে কেউ কথা বলতে একটু অকওয়ার্ডই ফিল করতো। আর তখনই মিস্টার গাও কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে অ্যান্ড তাকে একটি প্যাডের প্যাকেট দেয়, আর যা দেখে এখানে সমস্ত এমপ্লয়ীরা তাকে এমনভাবে দেখছিল যেমন কি বস কোনো ক্রাইম করে ফেলেছে।
হনা ওই প্যাডের প্যাকেটটি নিয়ে নেয়। আর যখন সে সেখান থেকে যাচ্ছিল পেজারে মেসেজ আসে অ্যান্ড সে জানতে পারে মিস্টার গাও তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। আর যা দেখে তারও ভালো লাগে যে আমার পরিশ্রমে আমি ফল পাচ্ছি। বাসায় ফিরে সে ভাবছিল যে কোনোভাবে আমাকে লিদাও কোম্পানিতে জব পেতে হবে যাতে আমি মিস্টার গাওকে পটাতে পারি। তখনই তার ফ্রেন্ড তাকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে, দেখ এই একটা ইনভিটেশন কার্ড, চল আমরা সেখানে যাই আর আমরা জানতে পারি। এই ইনভিটেশন কার্ডটা হচ্ছে মিস্টার গাওয়ের মম ড্যাডের অ্যানিভার্সারি পার্টির, আর তারই ইনভিটেশন পেয়েছিল তারা। অ্যান্ড এখানে আমাদেরকে আরেকটি নিউ ক্যারেক্টারের সাথে আলাপ করানো হয় যার নাম হচ্ছে মিং, যে মিস্টার গাওয়ের ড্যাডের ফ্রেন্ডের মেয়ে ছিল। আর তার সাথেই মিস্টার গাওয়ের পেরেন্টসরা তার বিয়ে দিতে চায়। বাইরে আমরা হোয়ানাকে দেখি, সে পার্টিতে পৌঁছে গিয়েছিল। আর ভেতরে পার্টিতে যেখানে মিস্টার গাওয়ের ড্যাড তাকে মিংয়ের সাথে মিট আপ করিয়ে দিয়েছিল অ্যান্ড তাদের দুজনকে একসাথে টাইম কাটাতে বলে। অন্যদিকে হোয়ানা তাড়াহুড়োতে আসার চক্করে মেকআপই করতে ভুলে গিয়েছিল, তাই সে এখানে যখন মেকআপ করে ওয়াশরুম থেকে বাইরে আসে, ওয়াশরুমের বাইরে মিস্টার গাওয়ের মম ড্যাডকে কথা বলতে শুনে। এখানে ড্যাড বলছিল যদি গাও মিংকে বিয়ে করে তাতে আমাদের বিজনেসেরই লাভ হবে, যখন কি মম বলছিল যদি গাও রাজি না থাকে তাহলে তাকে জোর না করাই ভালো। আর যখন এখানে গাও আসে সে তার ড্যাডকে চেয়ারম্যান বলে ডাকছিল, তার মানে তার সাথে তার ড্যাডের সম্পর্কটা অতটাও ভালো নয়। মিস্টার গাও তার ড্যাডের কোনো কথাই শুনে না, ইভেন তো সে মিংকে বিয়ে করার জন্য মানা করে দেয়, কারণ মিংকে তার একদমই ভালো লাগেনি। যখন কি মিং যেন তার পেছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল, তখনই সেখানে হোয়ানা আসে অ্যান্ড তাকে বলে, হানি তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি গোটা পার্টিতে তোমাকে খুঁজছিলাম। মিং অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কে? সে বলে আমি মিস্টার গাওয়ের গার্লফ্রেন্ড অ্যান্ড তার হাত ধরে সে বাইরে নিয়ে আসে। দেখতে গেলে হোয়ানা এখানে মিস্টার গাওকে মিং এর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। মিস্টার গাও জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে? সে বলে কারণ আমি চাই না যাকে আপনার পছন্দ নয় তাকে আপনাকে বিয়ে করতে হোক। বাই দ্য ওয়ে চলো আমি স্কুটিতে করে তোমাকে তোমার বাসা পর্যন্ত ড্রপ করে দিচ্ছি। প্রথমে তো সে কিছু দূর ভালোভাবে স্কুটি চালায়, বাট সামনে এক সাইকেলওয়ালা চলে আসার কারণে সে পড়ে যায়। এখানে মিস্টার গাও বলে তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হবে না, দাও আমাকে দাও আমি চালাচ্ছি। মিস্টার গাওকে ড্রপ করার পর হোয়ানা যখন তার পেজ চেক করে সেখানে মেসেজ আসে যে মিস্টার গাওয়ের তোমার প্রতি ভালো লাগাটা আরো আগের থেকে বেড়ে গিয়েছে, যা দেখে হোয়ানার অনেক বেশি ভালো লাগে। কারণ যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সে তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। এরপর বাসায় ফিরে সে পড়াশোনা করতে বসে যায়। না না, কোনো স্কুলে নয়, বরং একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি যদি সে লিদাও কোম্পানিতে জব পেতে চায় তাহলে তার আগে ইউচার নামক একটি কোম্পানিতে তাকে জব পেতে হবে, কারণ ওই কোম্পানির সাথে লিদাও কোম্পানি পার্টনারশিপে কাজ করছে। তাকে এত পরিশ্রম করতে দেখে পেজারের মেসেজ আসে তার কাছে অ্যান্ড তাকে বলে তোমাকে এত পরিশ্রম করতে দেখে সত্যি আমার দয়া লাগছে, তাই চলো তোমাকে সিস্টেমের তরফ থেকে আমি একটি গিফট দিচ্ছি, কোনো ইন্টারভিউ ছাড়াই তুমি এই কোম্পানিতে জব পেয়ে যাবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে টেলিপোর্ট হয়ে একটি কোম্পানির ভেতরে চলে আসে। আর সেও একটু অবাক ছিল যে হঠাৎই এটা কি হলো। আমি তো আমার বাসায় বসে পড়ছিলাম। অ্যাকচুয়ালি এই কোম্পানিটির নাম হচ্ছে ইউচেন, আর এই কোম্পানিটির সাথেই লিদাও কোম্পানি পার্টনারশিপে কাজ করছে। যেহেতু এর আগেও তার সাথে এমন ঘটনা ঘটেছিল, তাই এটা বুঝতে তার আর দেরি লাগে না। আর সে বুঝতে পারে যে এটা সিস্টেমের তরফ থেকে সে গিফট পেয়েছে। অ্যান্ড সে এখানে ওয়াসি ওয়াইফস দেখাচ্ছিল, তখনই তার সামনে বসে থাকা একটি মেয়ে বলে জাস্ট একদিন হয়েছে তুমি এই কোম্পানিতে জয়েন করেছো আর আমার সামনে এভাবে বসে পড়ছো, যেমন কি তুমি এই কোম্পানির কোনো এমপ্লয় নয় বরং বস। নেম প্লেট পরে হোয়ানা জানতে পারে এই মেয়েটি হচ্ছে এই কোম্পানির ম্যানেজার। সে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায় অ্যান্ড এখানে সে এক এমপ্লয়ের কাছ থেকে জানতে পারে যে কালকেই সে এই কোম্পানিতে জয়েন করেছে আর তার কাজ কি সেটাও সে জানতে পারে। অ্যান্ড এই কোম্পানির সিইওর ব্যবহার হোয়ানার একটু অদ্ভুত লাগে। হোয়ানা এই দুনিয়াতে এসেছে অনেক দিনই হয়ে গিয়েছে, তাই তার এইটুকু তো আন্দাজ হয়ে গিয়েছিল যে সিস্টেম কোথায় কখন কি করতে পারে। নেক্সট সিনে আমরা দেখি হোয়ানা তার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং করতে গিয়েছে, যেখানে সে অনেক শপিং করছিল। আর যখন বিল পেমেন্ট করার বাড়ি আসে, এখানে ম্যাং তাকে আটকে বলে তুমি এত টাকা শপিং করে নিলে তুমি কি ভুলে গিয়েছো প্রত্যেক মাসে তোমাকে ওশিয়াও যাওকে তার পড়াশোনার জন্য লন্ডনে টাকা পাঠাতে হয়,
যা শুনে হোয়ানা অবাক হয় অ্যান্ড বলে কি এটা আবার কেমন কথা, আমার বয়ফ্রেন্ড আমাকে টাকা দিবে, তাকে উল্টে আমি কেন টাকা দিতে যাব। ম্যাং বলে তুমি কি ভুলে গিয়েছো তার ফ্যামিলি অনেক গরিব, আর তার পড়াশোনার জন্য তুমি তো বলেছিলে যে তাকে টাকা পাঠাবে, কারণ চাইল্ডহুড থেকেই তুমি তাকে অনেক পছন্দ করো, তোমার কি মনে পড়ছে না। অ্যাকচুয়ালি হোয়ানা এখন যার ক্যারেক্টার প্লে করছিল সেই মেয়েটি এই ও শিয়াও যাও ছেলেটির পেছনে পাগল ছিল, বাট আমাদের এই হোয়ানার মনে তো তার জন্য কোনো ফিলিংসই নেই, তাই সে এখানে বলে ওকে আপাতত এখন শপিং করতে দাও, আমি তাকে পরে ঠিক টাকা পাঠিয়ে দেব। অ্যাকচুয়ালি সে সত্যটা বলতে পারবে না, নয়তো সে তার দুনিয়াতে কখনো ফিরে যেতে পারবে না। অন্যদিকে আমরা মিস্টার গাওকে দেখি যে শুটিং ক্লাবে এসেছিল, যেখানে সে রোজই শুটিং প্র্যাকটিস করতে আসে। এখানে আমরা তিয়ান নামের একটি ছেলেকে দেখি, আর ম্যাং এই তিয়ান নামের ছেলেটিকে অনেক বেশি পছন্দ করে। নেক্সট ডে হোয়ানা লিদাও কোম্পানিতে যায়, বাট তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কারণ তার কাছে কার্ড ছিল না, তাই সে সেখান থেকে নিজের কোম্পানিতে ফিরে আসে, যেখানে তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে সে ম্যানেজারের কেবিনে যায়, বাট ম্যানেজার এখানে খুব খারাপ ব্যবহার করে তার সাথে, আর বলে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল তাকে তুমি কমপ্লিট করেছো, লিদাও কোম্পানির জন্য কোনো প্রপোজাল কি তুমি রেডি করেছো, যদি না করে থাকো তাহলে যাও আর তাড়াতাড়ি গিয়ে প্রপোজাল রেডি করো। আর সেও চলে আসে, বাট সে বুঝতে পারছিল না যে প্রপোজালে সে কি লিখবে। তখনই তার নোবেলের কথা মনে পড়ে যে এই প্রপোজালের ব্যাপারে নোবেলে সে পড়েছিল, তাই সে ফট করে ওই নোবেলে লেখা প্রপোজালটি সেখানে টাইপ করে, আর ভাবে থ্যাংক গড ওই দিন আমি ভালো করে নোবেলটি রিড করেছিলাম। অ্যান্ড প্রপোজাল রেডি করে সে তার ম্যানেজার আবারও কেবিনে আসে, অ্যান্ড ম্যানেজার তাকে বলে এত তাড়াতাড়ি হয়ে গেল। প্রপোজালটি দেখে ম্যানেজারের অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড সে তাকে বলে ঠিক আছে তুমি বাইরে গিয়ে ওয়েট করো। আর বাইরে আসার পর তো হোয়ানা ম্যানেজারের কেবিনের দিকেই লক্ষ্য রাখছে কখন ম্যানেজার তাকে কেবিনে ডাকবে। এবার যখন দেখে ম্যানেজার সিট থেকে উঠে বাইরে আসছে, সে দৌড়ে তার কাছে যায়। অ্যাকচুয়ালি যদি ম্যানেজার ওই রিসার্চ প্রপোজালটা লিদাও কোম্পানিতে নিয়ে যায় তাহলে সে মিস্টার গাওয়ের সাথে দেখা করার সুযোগটি মিস করে ফেলবে, তাই ম্যানেজারের কাছে গিয়ে বলে ম্যাম আপনি এটা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এটা আমি করেছি তাই ওনাদের সামনে ভালো করে এক্সপ্লেন করতে পারবো আমি এটা। আর এমনিতেও আপনি এই কোম্পানির ম্যানেজার, আর আমার মতো এমপ্লয় থাকতে আপনি এত পরিশ্রম কেনই বা করবেন, আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি এই ডিলটি নিয়েই অফিসে ফিরবো। তাই ম্যানেজারও তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, বাট যখন সে লিদাও কোম্পানিতে যায় সেখানে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ইভেন তো তাকে বাইরে বের করার জন্য এখানে সিকিউরিটি গার্ডকেও দেখে নেওয়া হয়েছিল, বাট সে হাল ছাড়ে না, নানান ধরনের ভেস বদলে ভেতরে যাওয়ার চেষ্টা করে, আর শেষমেশ তো সে লিদাওয়ের হাতেই ধরা পড়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার গাও যখন মিটিংয়ে ছিল সেখানে হোয়ানা দড়ির সাহায্যে ঝুলে বিল্ডিং এর মাঝ বরাবর চলে আসে, আর যাকে দেখে তো এখানে মিস্টার গাও অবাক হয়ে যায় অ্যান্ড তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো। হোয়ানা তো তার মজাতেই ছিল অ্যান্ড বলে স্যার আমাকে একটু ভেতরে টানুন না। এরপর মিস্টার গাও তাকে আবারও কথা শোনায় যে তোমার কি মনে হয় এখানে কোনো ফিল্ম চলছে। হোয়ানা বলে যদি আমি এমনটা না করতাম তাহলে আপনি তো আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিলেন না, আপনি আমার রিসার্চ প্রপোজাল একবার দেখে তো নিন, এটা দেখার পর আপনি ডিসাইড করবেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। বাট তার আশা নিরাশায় বদলে যায় যখন মিস্টার গাওয়ের আসারই অপেক্ষা করছিল তার কোম্পানিতে, কারণ তার মনে হচ্ছিল মিস্টার গাওয়ের হয়তো প্রপোজালটি পছন্দ হয়েছে, বাট মিস্টার গাও তো আসেই না। নাভেল সে নাইটে তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যায়, যেখানে ফার্স্ট টাইম সে ও সিয়া জাওয়ের সাথে কথা বলে, মানে তার বয়ফ্রেন্ডের সাথে। তার বয়ফ্রেন্ড তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল যে বেবি তুমি আমার জন্য কত কষ্টই না করে আমার পড়াশোনার জন্য টাকা পাঠাচ্ছ, বাট এই মাসের টাকাটা তুমি পাঠালে না। হোয়ানা বলে হ্যাঁ এমন মিষ্টি মিষ্টি কথা বলেই তো তুই আমাকে ফাঁসিয়েছিস আর আমার থেকে টাকা লুটে নিচ্ছিস। তাকে এমনভাবে কথা বলতে শুনে ওশিয়া যাও একটু ঘাবড়ে যায় যে হোয়ানা কি তাহলে বদলে গিয়েছে, কারণ আগের হোয়ানা তো এমন কথা বলতো না। আর হোয়ানাও সেটা বুঝতে পারে অ্যান্ড তাকে সরি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা ঠিক পাঠিয়ে দেবো, আর কিছুক্ষণ আগে যা বললাম তা মাইন্ড করো না, আমি জাস্ট এমনিই বলছিলাম। আর সেও একটু মিষ্টি মিষ্টি কথা বলে কল কাট করে দেয়, বাট তাকে দেখে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে তার এই বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কত বেশি বিরক্ত হয়েছে। পরের দিন যখন সে লিদাও কোম্পানির সামনে থেকে যাচ্ছিল সেখানে বিল পড়ে তার দেওয়া প্রপোজালই মারা ছিল, আর যা দেখে তার অনেক বেশি রাগ হয়, কারণ লিদাও কোম্পানির বলার ছিল যে তারা নাকি এই প্রপোজালটা আগেই বানিয়ে নিয়েছিল অ্যান্ড হোয়ানা তাদের প্রপোজাল চুরি করেছে। তার মানে কি হোয়ানার আশা আবারও নিরাশায় বদলে যাবে। নেক্সট সিনে আমরা একটা ম্যাগাজিন দেখি যার ফ্রন্ট পেজে
মিং অ্যান্ড মিস্টার গাওয়ের ফটো ছিল। অ্যাকচুয়ালি এই ম্যাগাজিনটি মিস্টার গাওয়ের ড্যাড ছাপিয়েছিল, কারণ সে মিস্টার গাওকে মিংমিংয়ের সাথে যে কোনো হালে বিয়ে দিতে চায়। কিছুদিন পর মিস্টার গাও হোয়ানাদের কোম্পানিতে আসে, আর তাকে দেখে হোয়ানা খুশি ছিল, কারণ সে জানতো মিস্টার গাও আসবে। আর হোয়ানার বসও হোয়ানার উপর অনেক বেশি ইমপ্রেস হয়েছিল, কারণ শুধুমাত্র তার জন্যই তারা আজ লিদাও কোম্পানির সাথে কাজ করতে পারছে। এরপর লিফটে হোয়ানাকে মিস্টার গাও বলছিল, তোমার প্রপোজাল আমার অনেক ভালো লেগেছে, আমি চাই পার্সোনালি তুমি এই প্রজেক্টে আমার সাথে কাজ করো। কাল ঠিক এই টাইমে অফিসে এসে আমার সাথে দেখা করো, এটা বলে সে তো চলে যায়। বাট হোয়ানা হ্যাপি ছিল যে আমি তো এটাই চাইছিলাম। বাট তখনই একটি ব্যাড খবর তাকে জানানো হয় যে মিং এসেছে, আর সেও তার বসের কাছে একটি প্রস্তাব রাখে। অ্যাকচুয়ালি মিং যেহেতু এক কোটিপতি বিজনেসম্যানের মেয়ে, তাই সে এখানে হোয়ানার বসকে লোভ দেখাচ্ছিল যে আমি তোমার সাথে খুব বড় একটি ডিল করব, বাট এই ডিলের একটাই শর্ত, এই মেয়েটিকে জব থেকে ফায়ার করতে হবে। হোয়ানার বসও জানতো যে এখন হোয়ানা হচ্ছে তার জন্য সোনার ডিম পাড়া হাঁস, তাই সে তাকে এত সহজে থোড়ি ফায়ার করবে। তাই সে বলে, সরি ম্যাডাম, আমরা আগেই লিদাও কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছি, আর এমনিতেও হোয়ানা আমাদের কোম্পানিতে জব করছে বেশি দিনও হয়নি, তাই তাকে আমরা ফায়ার করতে পারবো না, এটা আমাদের কোম্পানির রুলের এগেনস্ট, সরি ম্যাম। এরপর যখন মিং বাইরে আসে, হোয়ানা তাকে বলে, যদি তুমি মিস্টার গাওয়ের জন্য আমার সাথে এমনটা করছো তাহলে তুমি ভুল করছো। তোমার আমার পেছনে লাগার থেকে এটা হওয়া দরকার যে তুমি মিস্টার গাওকে কি করে পটাবে। আর এমনিতেও যদি এই কোম্পানি থেকে আমাকে ফায়ার করে দেয় তাহলে আমি লিদাও কোম্পানিতে ইজিলি জব পেয়ে যাব, কারণ কয়েকদিন আগে আমি একটি রিসার্চ প্রপোজাল লিখেছি যা মিস্টার গাওয়ের অনেক পছন্দ হয়েছে। তার কথা শুনে মিংও ভাবে এই মেয়েটি ভুল কিছু তো বলেনি। মিস্টার গাওয়ের কথা মতো হোয়ানা নেক্সট ডে লিদাও কোম্পানিতে যায়, সেখানে মিস্টার গাওয়ের একটি পছন্দের রকেট মডেলস দেখছিল। তখনই পেজের একটি মেসেজ আসে, এটাতে লেখা ছিল, তোমার জন্য সিস্টেমের তরফ থেকে একটি গিফট আছে। আর সামনে এসে দেখে একটি সুপার গ্লু, যা ফট করে উড়ে এসে তার জ্যাকেটে পড়ে যায়। সেভাবে সিস্টেম কি পাগল হয়ে গেল নাকি, অ্যান্ড সেটা মুছে ফেলার জন্য কিছু খোঁজাখুঁজি করছিল। তখনই পেছন থেকে মিস্টার গাও চলে আসে, অ্যান্ড অ্যাক্সিডেন্টালি তার দুজনেই জামার সাথে চিপকে যায়। হোয়ানের তো অনেক বেশি লজ্জা লাগছিল। মিস্টার গাও তাকে ছাড়ানোর চেষ্টা করে, অ্যান্ড অনেক টানাটানির পর যখন তারা দুজনে আলাদা হয় না, তখন সে তার ড্রেস খোলা শুরু করে, আর তার বডি দেখে তো হোয়ানার অনেক বেশি লজ্জা লাগছিল। হোয়ানা বলে, ওয়েট, আমার কাছে অন্য উপায় আছে, বাট তার জন্য কাঁচি লাগবে। আর যা শুনে মিস্টার গাও বলে, ওকে চলো, অ্যান্ড তাকে জড়িয়ে ধরে বাইরে রিসেপশনে আসে। আর এখানে অফিসের সমস্ত স্টাফ তাদের কি অবাক হয়ে দেখে যাচ্ছিল। মিস্টার গাও রিসেপশনে এসে একটি কাঁচি নেয়, যা দিয়ে সে নিজের শার্ট কাটছিল। বাট হোয়ানা বলে, ওইট, এটা হচ্ছে না, আমাকে দিন। দুজনে অনেক বেশি ক্লোজ ছিল, আর হোয়ানা যখন কাঁচি দিয়ে কাটে তা একটি হার্টের শেপ নিয়ে নিয়েছিল। আর যা দেখে হোয়ানা বলে, আরে বাহ, এটা তো একদম হার্ট লাগছে। যা শুনে মিস্টার গাও তার দিকে দেখে। হোয়ানা বলে, সরি, আমার জন্য আপনার ড্রেসটা খারাপ হয়ে গেল। মিস্টার গাও বলে, যতবারই তোমার সাথে দেখা হয়েছে ততবারই আমি কোনো প্রবলেমে পড়েছি, তাই এবারে পড়বো না, এমনটা কি হয়? এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তার ফেসে একটি স্মাইল ছিল, তার মনে লাড্ডু তার মনে ফুটছিল। অ্যান্ড অফিসের সমস্ত স্টাফ তাদের দুজনকে এইভাবে একসাথে দেখে ভাবছিল আসলে এই দুজনের মধ্যে চলছেটা কি। তখনই সেখানে মিস্টার গাওয়ের সেক্রেটারি আসে, অ্যান্ড হোয়ানাকে বলে, যতবার আমার বসের তোমার সাথে দেখা হয়েছে বড় প্রবলেমে পড়ে গেছে উনি, তাই আমি চাই তুমি এই কোম্পানি অ্যান্ড আমার বসের থেকে একটু দূরে থাকো। যখন কি হোয়ানার তো এখনও মিস্টার গাওয়ের বডির কথাই মনে পড়ছিল, অ্যান্ড সে স্মাইল করছিল। তখনই তার মনে পড়ে, আরে আমি এখানে কি কাজের জন্য এসেছি, যদি না আমি কাজ কমপ্লিট করে যাই তাহলে বস আমাকে আস্ত রাখবে না। এরপর যখন সে কোম্পানি থেকে বাইরে আসে, কোম্পানির বাইরে মিস্টার গাওয়ের ড্যাড ছিল, আর তাকে দেখে বলে, কারে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ড্যাড বলে, কত টাকার বিনিময়ে তুমি আমার ছেলের পিছনেও ছেড়ে দেবে? সে বলে, আমাকে জাস্ট 5টা মাস দিয়ে দিন, আমি নিচে থেকে আপনার ছেলের লাইফ থেকে চলে যাব। ড্যাড বলে, কেন? এই 5টা মাসেই তুমি আমার ছেলের কি ক্ষতি করতে চাও? হোয়ানা ভাবে এই বুড়োটার সাথে এত বকতে ভালো লাগছে না, কিছু টাকা নিয়ে তার পিছু ছাড়াই, অ্যান্ড তাকে বলে, আমাকে 5 লাখ টাকা দিন। বাট মিস্টার গাওয়ের ড্যাড তাকে 10 লাখ টাকা দেয়, অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। এদিকে সেক্রেটারি মিস্টার গাওকে জানাচ্ছিল,
হোয়ানাকে আপনার ড্যাডির থেকে কিছু টাকা নিতে দেখা গেছে। যা শুনে মিস্টার গাও ভাবে আসলে এই মেয়েটি করতে কি চায়। নেক্সট সিনে আমরা দেখি মিং অ্যান্ড মিস্টার গাও ডেটে এসেছিল। অ্যাকচুয়ালি তাদের এই ডেটটি আজ ঠিক করেছে মিস্টার গাওয়ের ড্যাড। তারা এখানে অনেক কথা তো বলে, বাট মিং বুঝতে পারে এভাবে মিস্টার গাও পড়বে না অ্যান্ড সে বাইরে চলে আসে, যেখানে গাওয়ের সেক্রেটারিকে দেখে জিজ্ঞাসা করে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি করে বলবে মিস্টার গাও অ্যান্ড হোয়ানার মধ্যে কি সম্পর্ক। সে তাকে কানে কানে কিছু বলে, যা শুনে মিং বলে ঠিক আছে, সত্যটা বলার জন্য ধন্যবাদ। অ্যান্ড এরপর থেকে তাদের মধ্যে যা হবে তুমি আমায় বলবে। অ্যান্ড সেখান থেকে চলে যায়। আর সেক্রেটারি গাওকে কল করে জানায়, বস আপনি ঠিক যেমনটা করতে বলেছিলেন আমি ঠিক তেমনটা করেছি। বন্ধুরা আপনাদের কি মনে হয় মিস্টার গাও কি কিছু প্ল্যান করছে? ওয়েল নেক্সট সিনে আমরা হোয়ানাকে দেখি সে গেম সেন্টার এসেছিল নিজের রাগ কম করার জন্য। ম্যাংম্যাংও তার সাথে ছিল অ্যান্ড তাকে বলছিল, হোয়ানা তোমার তিহান নামের ছেলেটির কথা মনে আছে? সেভাবে তিহান নামের ছেলে বলতে এটা তো সেই নোবেলে যার কথা লেখা আছে যে এই নোবেলের এন্ডিংয়ে সে মারা যাবে। ওয়েল তারা বলে অনেক রাত হয়ে গিয়েছে, চলো ডিনার করা যাক। আর এদিকে মিস্টার গাও বাসায় বসেছিল অ্যান্ড সে কিছু ভাবছিল। আর তখনই আজকে অফিসে ঘটে যাওয়া সিনটির কথা তার মনে পড়ে যে কিভাবে হোয়ানা যখন কাট করে জামার টুকরোটা হার্ট শেপ নিয়ে নিয়েছিল। ওয়েল নেক্সট ডে হোয়ানা একটি রেস্টুরেন্টে বসেছিল, হঠাৎই সেখানে মিস্টার গাও আসে অ্যান্ড তাকে দেখে বলে, তোমার কাছে এই মডেলটি কি করে এলো? হোয়ানা জিজ্ঞাসা করে, কেন এটা কি অনেক বেশি মূল্যবান? মিস্টার গাও বলে, না অ্যাকচুয়ালি তুমি একটি মেয়ে আর তুমি এটি বানিয়েছো বলে আমার তো মনে হয় না, তো এটা আবার কিভাবে জোড়া লাগলো? সে বলে, আচ্ছা আমাকে কি আপনার এতটাই অলস মনে হয় যে আমি এই সামান্য জিনিসটা জোড়া লাগাতে পারবো না? মিস্টার গাও বলে, আমি এখানে এসেছি কাজের ব্যাপারে কথা বলতে, তাই এসব ফালতু কথা বলে টাইম নষ্ট না করাই ভালো। টেবিলে 3টি নেল পলিশের বটল রাখা ছিল। হোয়ানা তাকে বলে, তো বলুন স্যার এই 3টি কালারের মধ্যে আপনার কোনটা পছন্দ? তার এই কথা জবাব না দিয়ে মিস্টার গাও বলে, তোমার যদি কথা শেষ হয়ে যায় তাহলে কি আমরা আমাদের প্রপোজালের ব্যাপারে কথা বলতে পারি? হোয়ানা একটি রেড কালারের নেল পলিশের বটল খুলে তা ওই মডেলটিতে লাগাতে যাচ্ছিল। তখনই মিস্টার গাও তার হাত ধরে নেয় অ্যান্ড বলে, তোমার কোনো অধিকার নেই কারোর পরিশ্রমের উপর এভাবে নেল পলিশ লাগানো। আর এমনিতেও তুমি একটা মেয়ে, তাই তোমার কি মনে হয় না নেল পলিশ হাতে লাগানোর জায়গায় তুমি মডেলে লাগাচ্ছ এটা একটা পাগলামি? সে বলে, আচ্ছা অন্যের পরিশ্রমটা আপনি দেখতে পাচ্ছেন, বাট আমি এত পরিশ্রম করে যে প্রপোজাল লিখেছি তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা শোনা মাত্রই সে তার হাত ছেড়ে দেয় অ্যান্ড এখানে এপিসোডই শেষ হয়। বন্ধুরা আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।